Good morning to everyone. Today we are going to learn something more about the chemical properties of alcohols. In last class we have started and we have completed up to 6 different types of reactions. So today we will be learning little bit more because we have several more other reactions for alcohols. Among them we will be learning first how we can prepare alkyl halides from alcohol. Even in that case we will have 3 different types of reactions. Here we can see that the reaction with hydrogen halides, reaction with phosphorus halides, reaction with thionyl chlorides. So if we react any of them, we can get alkyl halides out of alcohol. Then we will learn about the formation of alkyl nitrides and alkyl hydrogen sulfates. So এই যে রিয়াকশনগুলো আর একটা আছে কি ডিহাইড্রেশন ফরমেশন অফ অ্যালকিনস, যেটা আমরা অলরেডি শিখেছি যখন অ্যালকিনের সিনথেসিস পড়েছিলাম। এই রিয়াকশনগুলো ঘুরে ফিরে কিন্তু একই রকমের রিয়াকশন হয়। এই চ্যাপ্টারের জন্য আমরা একভাবে পড়তেছি, নেক্সট চ্যাপ্টারের জন্য অন্যভাবে পড়ছি। যেমন যখন আমরা লাস্ট সেমিস্টারে অ্যালকিনের সিনথেসিস পড়েছিলাম, তখন আমরা অ্যালকিন সিনথেসিস করতে গিয়ে ওই অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকিন সিনথেসিস করেছিলাম। আবার এই দেখো এখন দেখাচ্ছে কি ডিহাইড্রেশন ফরমেশন অফ অ্যালকিনস, মানে অ্যালকিনের সিনথেসিস করতে গিয়ে আমরা অ্যালকোহলকে ডিহাইড্রেশন করেছি ইউজিং সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সামথিং লাইক দিস। তাহলে ওই রিয়াকশনগুলো আমরা যেভাবে শিখে আসছি এখন সেইটা অ্যালকোহলের রিয়াকশন হিসেবে পড়ছি। তাহলে ওই রিয়াকশন আর এই রিয়াকশনের মধ্যে পার্থক্য কিছু নাই, শুধু আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি সেটা হলো বিষয়। এরপরে আছে অনেকগুলো টেস্ট, যে আমরা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ আছে কিনা, বা থাকলে সেটা কিভাবে আছে, সেটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, তাহলে সেইগুলো আমরা কিভাবে কনফার্ম করতে পারি। কোনো একটা স্যাম্পল, সেটা আমাদের আননোন স্যাম্পল হতে পারে, তাহলে সেই আননোন স্যাম্পলের মধ্যে আসলেই কোনো হাইড্রোক্সিল গ্রুপ আছে কিনা সেটা প্রেজেন্ট কনফার্ম করতে পারি। এবং যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সেই অ্যালকোহলিক বা ওএইচ গ্রুপের প্রেজেন্সটাও আমরা কিন্তু টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট আছে। আমার এখানে আজকে মানে 5টা 6টা টেস্ট আমি মেনশন করব। তো তার ভিতরে আমাদের অলরেডি বিভিন্ন ধরনের রিয়াকশন শিখেছি, সেই রিয়াকশনগুলোই আমরা টেস্ট হিসেবে রিপ্রেজেন্ট করব। So let's start how we can synthesize alkyl halides from alcohol by reacting different types of reagents: reaction with hydrogen halide, reaction with phosphorus halide, reaction with thionyl chlorides. শুধু এইগুলো না, রিয়াকশনগুলো না, সাথে সাথে আমরা রিয়াকশন মেকানিজমগুলো একটু দেখব। সো স্টার্ট ফ্রম দিস ফরমেশন অফ অ্যালকাইল হ্যালাইডস। তাহলে অ্যালকাইল হ্যালাইড ফর্ম করতে গেলে আমাদের কি লাগে সেটা আমরা কি তো নিয়েছি অ্যালকোহল। সো উই হ্যাভ অ্যালকোহল অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সাবস্টিটিউট, যে এই যে ওএইচ গ্রুপটা আছে এই গ্রুপটাকে কোনো একটা হ্যালাইড গ্রুপ দিয়ে আমরা রিপ্লেস করব। এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো তার জন্য আমরা কি ধরনের রিয়েজেন্ট ব্যবহার করতে পারি, যে এই ওএইচটাকে, এই ওএইচ একটা মানে হাইড্রোক্সিল গ্রুপ অথবা ইলেকট্রন রিচ বা নিউক্লিওফাইল, তাই না, নিউক্লিওফাইল। এখন আমাদের একটা নিউক্লিওফাইল, এর থেকেও পাওয়ারফুল একটা নিউক্লিওফাইল আমাদেরকে নিতে হবে, যাতে কিনা সে কি করতে পারে, এই ওএইচটাকে সরিয়ে দিয়ে নিজে জায়গা করে বসতে পারে। তাহলে অ্যালকোহলস ক্যান বি কনভার্টেড টু অ্যালকাইল হ্যালাইডস বাই রিঅ্যাক্টিং উইথ হাইড্রোজেন হ্যালাইডস। তাহলে এটা হলো একটা এক্সাম্পল, যে আমরা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড না, আমি আরো 2টার মেনশন করেছি, যে এই ওএইচটাকে যে কোনোভাবেই হোক আমরা রিপ্লেস করে একটা হ্যালোজেন যুক্ত করব। তাহলে সেটা হলো আমাদের আলটিমেট গোল। তো তার জন্য আমরা এখানে যে ধরনের মানে রিঅ্যাক্ট্যান্ট ইউজ করে পারি, তার ভিতরে একটা হলো হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড মানে আমাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড অথবা হাইড্রোআয়োডিক অ্যাসিড, এরকম আমরা যে কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করে এই হাইড্রোক্সাইড গ্রুপটাকে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে দেখো অ্যালকোহল প্লাস HX, তাহলে এই এক্সটা আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর যে কোনোটা নিতে পারি। তার মানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এই OH
এবং ওএইচটাকে এই এক্স দিয়ে রিপ্লেস করছি, তাহলে আর এক্স। আর এই যে ওএইচ আর এই হাইড্রোজেন এই দুইটা মিলে একটা পানি তৈরি করছে। তাহলে আলটিমেটলি এখানে আসলে অ্যাসিড আর বেস, সোজা কথায় আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই অ্যালকোহলটা একটা বেস হিসেবে কাজ করছে। তাহলে এই হলো আমাদের পিওর অ্যাসিড, আমরা জানি যেটা ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে ইনঅর্গানিক অ্যাসিড নর্মালি অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে কম্পেয়ার টু অর্গানিক অ্যাসিডস। তাহলে যে কোনো একটা অ্যাসিড আমরা কিভাবে আইডেন্টিফাই করি? তো সেখানে অ্যাসিড বলতে যে যে কম্পোনেন্টটা ওয়াটারে ডিজলভ করলে হাইড্রোজেন আয়ন অর প্রোটন ডোনেট করতে পারে, তাহলে সেই কম্পোনেন্টকে। তাহলে এখানে হচ্ছে কি আসলে এইখানে এই যে H6 এইটা আমরা জানি অটোমেটিক্যালি যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, এগুলো যে কোনো উনিশের ক্ষেত্রে পানিতে ডিজলভ করলে এরা H+ দেয়। তাহলে এই H+ এই OH- এর সাথে যুক্ত হয়ে ওয়াটার ফর্ম করছে, আর আলটিমেটলি এই OH-টা এই X দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে এক্সাম্পল একটা দেখি, এটা হলো একটা টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HX অর HCl, তাহলে HCl যদি বিক্রিয়া করে তাহলে এই OH-টা আর এই হাইড্রোজেন মিলে এক মোল পানি তৈরি হলো, আর বাকি এই ক্লোরাইডটা এখানে এসে যুক্ত হয়ে গেল। তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। তাহলে এই ধরনের বিক্রিয়া আমরা পাবো। এটা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সবগুলোর জন্যই পেতে পারি। তবে ডিপেন্ড করে যে সবগুলো কিন্তু একইভাবে বা একই রেটে বিক্রিয়াটা দেয় না। 3 ডিগ্রি অ্যালকোহলস ইন জেনারেল রিঅ্যাক্ট র্যাপিডলি। তাহলে এই যে আমরা এখানে যেই অ্যালকোহলটা নিয়েছি এটা একটা টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই যে হাইড্রোজেন হ্যালাইড এর সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া করে, মানে র্যাপিডলি। তাহলে সেকেন্ডারি তার থেকে আরেকটু স্লো, আর 1 ডিগ্রি তার থেকেও স্লো বিক্রিয়া করে। তাহলে আমরা এখানে দেখলাম কি যে এখন এই মেকানিজমটা আমরা দেখব যে আসলে মেকানিজমের মাধ্যমে আসলে কেন আমরা বললাম যে 3 ডিগ্রি বেশি দ্রুত রিয়াকশন দেয় আর 2 ডিগ্রি বা কেন স্লো দেয়, বা 1 ডিগ্রি তার থেকেও স্লো কেন দেয়, সেটা আমরা এখন দেখব। তাহলে তার আগে একটু দেখে নিই যে আসলে আর কি কি ইনফরমেশন আছে। 3 ডিগ্রি অ্যালকোহলস ইন জেনারেল রিঅ্যাক্ট র্যাপিডলি উইথ হ্যালোজেন অ্যাসিডস, দ্যাট মিন্স H6 এর সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। The order of reactivity of alcohols is the same as order of stability of corresponding carbonium ions. আচ্ছা, এইখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে যে আসলে আমরা এখানে বলেছি যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এর মধ্যে সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেয় 3 ডিগ্রি অ্যালকোহল। বাট কারণটা কি? কারণ হলো যে এইখানে যে আমরা রিয়াকশন দেখলাম, তাহলে এই যে এখানে বলা আছে কি যে দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, এটাকে আমরা একটু কালার করে দেই, তাহলে দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি of alcohols is the same as the order of stability of corresponding carbonium ions. তাহলে এখানে আমরা যে অ্যালকোহল নিয়েছি সেই অ্যালকোহলের করেসপন্ডিং একটা কার্বনিয়াম আয়ন ফর্ম করবে এই রিঅ্যাকশন মেকানিজমে। যে এখানে একটা এই OH-টা, এই হাইড্রোজেনটা যখন মানে এই অ্যাসিডটা যখন এই অ্যালকোহলকে একটা প্রোটন ডোনেট করবে তখন একটা কার্বনিয়াম আয়ন ফর্ম করবে। সেই কার্বনিয়াম আয়নটা যত দ্রুত তৈরি হবে অথবা যার স্টেবিলিটি যত বেশি সেই রিঅ্যাকশনটা তত দ্রুত হবে। তাহলে আমরা সেখানে দেখব কিভাবে কার্বনিয়াম আয়ন ফর্ম করে, সেটা পরে দেখছি। তাহলে আমরা এখানে বললাম কি যে রিঅ্যাক্টিভিটিটা এখানে ডিপেন্ড করছে যে যে কার্বনিয়াম আয়নটা ফর্ম করবে সেই কার্বনিয়াম আয়নের স্টেবিলিটিটা যার যত বেশি সে তত দ্রুত রিঅ্যাকশন দেবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যে কার্বনিয়াম আয়নটা পাবো that gives the most stable carbonium ion. The order of reactivity of hydrogen halides is in the order hydrogen iodide, hydrogen bromide, hydrogen iodide. আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এখানে বলেছি যে টারশিয়ারি অ্যালকোহল দ্রুত রিঅ্যাকশন করে। তাহলে আর একটা জিনিস, আমরা তো এখানে এই হ্যালোজেনের একটা সিরিজ নিয়েছি।
হ্যালোজেনের সিরিজ, তাহলে সেক্ষেত্রে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে আমরা অ্যাড করছি H6। তাহলে H6 এর উপরে ভিত্তি করে যে এই হ্যালোজেন কোন ধরনের হ্যালোজেন আছে তার উপরে বেস করেও কিন্তু রিঅ্যাক্টিভিটির রেটটা কম বেশি হয়। যদি H6টা আমরা ক্লোরাইড হিসেবে নেই, দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, তাহলে সেটা সবচেয়ে স্লো বিক্রিয়া করবে। আর যদি হাইড্রোজেন আয়োডাইড নেই, তাহলে সেটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে। তাহলে এর কারণটা কি? যে ইলেকট্রোনেগেটিভিটি হলো এই ক্লোরিনের বেশি এর মধ্যে থেকে, কিন্তু যে ইলেকট্রন বেশি আছে সবচেয়ে বেশি হলো এই আয়োডিনের। তাহলে এই আয়োডিনের যদি ইলেকট্রন বেশি থাকে, সবচেয়ে বেশি ইলেকট্রন নেগেটিভিটি এই ক্লোরাইডের বেশি, ইভেন তার থেকে বেশি হলো ফ্লোরাইডের। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ইলেকট্রন নেগেটিভিটির উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে না। এটা যত বেশি ইলেকট্রন থাকবে তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রন ক্লাউডের সাইজের উপরে ডিপেন্ড করছে। যে ইলেকট্রন ক্লাউড, এই যে ক্লোরিনটা অনেক ছোট অ্যাটম, যে কারণে এর চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো ওই ক্লোরিনের দিকে বেশি অ্যাট্রাক্ট করে থাকে, যে কারণে এই ইলেকট্রনগুলো অত সহজে কারোর সাথে শেয়ার করে না, যতটা তাড়াতাড়ি এই আইদার ব্রোমিন অথবা আয়োডিন পারে। তার মানে যে ইলেকট্রন ক্লাউডের সাইজ যার যত বেশি হবে, এই যে আমরা এখানে দেখতে পেলাম কি যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সেই সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এই হ্যালোজেন এর যত বড় সাইজ হবে তার রিঅ্যাক্টিভিটিটা তত বেশি হবে। তাহলে এখন আমরা দেখি যে the order of reactivity of hydrogen halides is in the order hydrogen iodide, hydrogen bromide, hydrogen chloride. A solution of zinc chloride in concentrated hydrochloric acid, Lucas reagent, is widely used. In fact, to differentiate between the 1 degree, 2 degree, 3 degree alcohols, 3 degree alcohols react at once to give a oily layer of alkyl chloride at room temperature. 2 degree alcohol do in several minutes. মানে আমরা যে ইসের কথা বলেছি যে 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া দেয় মানে রুম টেম্পারেচারেই কিন্তু উইদিন কতটুকু সময় বলেছে যে ডিফারেন্সিয়েট অয়েলি লেয়ার 3 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাক্ট অ্যাট ওয়ান্স, মানে ইমিডিয়েটলি। সোজা কথা বলি যদি, যে 3 ডিগ্রি অ্যালকোহল যখন আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে সেই সময়টা মানে অয়েলি লেয়ার, যে অ্যালকাইল হ্যালাইড যেটা তৈরি হচ্ছে সেটা একটা অয়েলি সাবস্ট্যান্স, এটা একটা লেয়ার ইসের উপরে তোমার ওয়াটারের উপরে ভেসে থাকবে। তাহলে এই যে অয়েলি লেয়ারটা তৈরি করছে, দ্যাট উইল বি ফর্মড উইদিন এ মিনিট অর ভেরি ফাস্ট অর জাস্ট ইমিডিয়েটলি। আর 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। ইট উইল টেক সেভারাল মিনিটস। যে প্রথমটা বা 3 ডিগ্রি অ্যালকোহল ইমিডিয়েটলি বিক্রিয়া করছে, আর 2 ডিগ্রি এটা তৈরি করছে মানে কয়েক মিনিটের মধ্যে। whereas 1 ডিগ্রি অ্যালকোহলস ফর্ম ক্লোরাইডস অনলি অন হিটিং, শুধুমাত্র হিট করলে। তার মানে রুম টেম্পারেচারে কিন্তু তুমি এই অয়েলি লেয়ারটা বা অ্যালকাইল হ্যালাইড এই প্রোডাক্টটা পাবা না ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল। সো ইউ নিড টু, সো এই বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি টু ডিফারেন্সিয়েট। আমরা সেপারেট আবার একটা যে টপিকের কথা বলেছি, টেস্ট ফর ওএইচ গ্রুপ, সেখানেও কিন্তু এই লুকাস রিএজেন্টের কথা বলবো। তাহলে লুকাস রিএজেন্টটা কি, এবং সেখানে লুকাস টেস্টটা যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই অ্যালকোহলকে আমরা সেপারেট করতে পারি অথবা ডিফারেন্সিয়েট করতে পারি, যে অথবা ডিস্টিংগুইশ করতে পারি, যে একটা কম্পাউন্ড থেকে বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে আমরা আইডেন্টিফাই করব। যে যদি আমরা এই লুকাস রিএজেন্ট, দ্যাট মিন্স লুকাস রিএজেন্টটা কি, জিঙ্ক ক্লোরাইড ইন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এ সলিউশন অফ জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো লুকাস রিএজেন্ট বলা হয়। তাহলে এই লুকাস রিএজেন্টের সাথে অ্যালকোহল, আমরা একটা আননোন অ্যালকোহল বললাম, তা আননোন অ্যালকোহল লুকাস রিএজেন্টের সাথে যদি অ্যাড করা হয়, দেন ডিপেন্ডিং অন দ্য অবজারভেশন, যে তুমি কত কম সময়ের ভিতরে বা কত সময়ের ভিতরে তুমি অয়েলি লেয়ারটা পাচ্ছ,
তার উপরে ডিপেন্ড করে তুমি বলতে পারবা যে আসলে এই যে স্যাম্পলের ভিতরে কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি অ্যালকোহল আছে। যদি ইমিডিয়েটলি তুমি oily layer পাও, then you can consider that the sample contains 3 degree alcohol, and if it forms within couple of minutes or several minutes তাহলে সেটা কি হবে যে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এটা যদি রুম টেম্পারেচারে কোনো অয়েলি লেয়ার ফর্ম না করে, তার মানে কি সেখানে অ্যালকোহল থাকলেও রুম টেম্পারেচারে বিক্রিয়া করছে না, দেন ইউ নিড টু হিট আপ করলে সেক্ষেত্রে যদি অয়েলি লেয়ার পাও তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা যে দ্য স্যাম্পল কন্টেইনস 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, দেন এখন আমরা একটু মেকানিজমের দিকে চলে যাই যে আসলে এই যে মেকানিজম বললাম যে 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া দেয়, 2 ডিগ্রি দেয় একটু স্লো, 1 ডিগ্রি তার থেকেও স্লো, কেন বা সেটা কিভাবে হয়? দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ ওয়েস, যে আমি এটাকে বলেছিলাম একটা নিউক্লিওফাইল, তাই না? এইটা একটা নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলটাকে যদি আরেকটা নিউক্লিওফিলিক সাবস্টেন্স দিয়ে the nucleophilic substitution of OH by halogen in primary alcohol follows the SN2 mechanism. SN2 mechanismটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য primary alcohol follows the SN2 mechanism, while in secondary and tertiary alcohols it proceeds by SN1 mechanism. তাহলে SN2 মেকানিজমটা আসলে কি জিনিস? যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, তার মানে এই রিঅ্যাকশনটা দুইটা স্টেপে হয়, আর SN1 এটা হয় একটা স্টেপে, যে সরি SN2 তাহলে বাইমলিকুলার, তাহলে দুইটা মলিকুলের উপরে করবে, এটা পরে দেখাচ্ছি যে আসলে SN1 আর SN2 কোনটা। যে the nucleophilic substitution of OH by halogen in primary alcohols follows the SN2 mechanism, while in secondary and tertiary alcohols it proceeds by SN1 mechanism. তাহলে SN1 mechanism একটা ফলো করে দুইটা, 3 ডিগ্রি 2 ডিগ্রি এটা ফলো করে SN1 mechanism, আর 1 ডিগ্রি ফলো করে SN2 mechanism। তাহলে SN1 মেকানিজমটা আমরা দেখি, তাহলে এখানে কিভাবে হয়? দ্য অ্যালকোহল ইজ প্রোটোনেটেড বাই অ্যাসিড। আমি ফার্স্ট স্লাইডে বলেছিলাম যে এই যে আমরা অ্যাসিড নিয়েছি, এই অ্যাসিডটা আর এইটা তখন একটা বেজ হিসেবে কাজ করছে। তাহলে প্রথমে কি করছে যে এই যে অ্যাসিড, এই অ্যাসিডটা একটা প্রোটন ডোনেট করছে টু দিস হাইড্রোক্সিল অর অ্যালকোহল কম্পাউন্ড। তাহলে অ্যালকোহলকে যদি একটা H প্লাস বা প্রোটন ডোনেট করে তাহলে এই যে একটা আয়ন ফর্ম করলো, দ্য অ্যালকোহল ইজ প্রোটোনেটেড বাই দ্য অ্যাসিড। তাহলে এই যে OH, তাহলে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গেল এই OH-এর সাথে, তাহলে এই যে দেখো H প্লাস, কারণ এখানে অক্সিজেনের তখন 3টা ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, সো দ্যাট উই আর গিভিং এ পজিটিভ চার্জ টু দ্য অক্সিজেন, অ্যান্ড এই যে ক্লোরাইড এটা তখন আলাদা হয়ে গেল। তাহলে এটা একটা নিউক্লিওফাইল তৈরি হলো। তাহলে এই যে অ্যাসিড প্রথমে কি করছে, এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই হাইড্রোক্সিল গ্রুপকে একটা প্রোটন ডোনেট করছে, দেন ইট ইজ ফর্মিং এ নিউক্লিওফাইল। ওকে, দেন দ্য কার্বন অক্সিজেন বন্ড ইজ নাও মাচ উইকার। এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আসলে খুব সহসা কিন্তু এই কার্বন অক্সিজেন বন্ডটা ভাঙা যায় না। কারণ আমরা কেন ভাঙা যায় না সে কথাটা বলেছি, কারণ মনে আছে যে কেন ভাঙতে পারি না? এই যে কার্বন অক্সিজেন বন্ডটা কেন সহজে ভাঙা যায় না? কারো মনে আছে? পোলার যৌগ। না, পোলার হইলে তো দ্রুত ভাঙবে। কার্বন অক্সিজেন এই বন্ডটা খুব সহজে ভাঙা যায় না। কারণ হলো কি যে আমরা বলেছিলাম এই কার্বন অক্সিজেন যখন বন্ডটা ফর্ম করে তখন সেটা sp3 হাইব্রিডাইজেশন হয়, এবং sp3 হাইব্রিডাইজেশন খুবই স্টেবল। যেমন বিভিন্ন ধরনের অ্যালকেনগুলোর মধ্যে একটা sp3 হাইব্রিডাইজেশন থাকে, যে কারণে ওর স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা খুবই স্টেবল বা স্ট্রং, যে কারণে এই বন্ডটা খুব সহজে কিন্তু ভাঙা যায় না। এখন আমরা সেখানেও বলেছিলাম, তবে কোনোভাবে যদি আমরা খুব পাওয়ারফুল একটা রিয়েজেন্ট এনে এই অক্সিজেনে যে লোন পেয়ার আছে, তাই না, এই অক্সিজেনের তো দুইটা লোন পেয়ার আছে, তাহলে সেই লোন পেয়ারকে যদি আমরা কোনোভাবে
অ্যাটাক করতে পারি, তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি করে, একটা মানে এই অ্যাসিডটা এই OH গ্রুপকে, দ্যাট মিন্স OH গ্রুপকে দেওয়া মানে কি, এই অক্সিজেনের যে লোন পেয়ার ছিল সেই লোন পেয়ারের সাথে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করা, তাহলে এই H প্লাস, সেই ক্ষেত্রে তখন এইখানে এই যে বন্ডটা থাকে এই বন্ডটা তখন একটু দুর্বল হয়ে যায়, so that now we can decompose this bond, তাহলে কার্বন অক্সিজেন বন্ড is now much weaker and ruptures to form a carbonium ion। তাহলে এখন দেখো এই যে যেহেতু এই যে একটা হাইড্রোজেন এসে অথবা একটা প্রোটন এসে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, যে কারণে এখন এই বন্ডটা আর sp3 হাইব্রিডাইজড বন্ড নেই, যে কারণে এই বন্ডটা এখন আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে, so that it can decompose to form a carbonium ion। তাহলে এই যে কার্বনিয়াম আয়নটা ফর্ম করলো, তাহলে এই কার্বনিয়াম আয়ন ফর্ম করার পসিবিলিটি যেই রিয়াকশনের জন্য যত বেশি হবে, অথবা এই যে রিয়াকশনটা যার জন্য যত ফাস্ট হবে সে তত দ্রুত রিয়াকশনটা দেবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো the carbon oxygen bond is now much weaker and ruptures to form a carbonium ion। তাহলে CH3 এই যে মলিকিউল আয়নটা ছিল সেই আয়নটা একটা কার্বনিয়াম আয়ন ফর্ম করলো, এটা হলো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যেটা খুবই স্টেবল। এখন কি হয়, the carbonium ion combines with the halide ion, যেটা আমরা এই যে হ্যালাইড অথবা নিউক্লিওফাইল পেয়েছিলাম সেই নিউক্লিওফাইলের সাথে এখন এই কার্বনিয়াম আয়নটা যুক্ত হয়ে যাবে, কারণ ওইটা একটা নেগেটিভ চার্জ আছে, এটা একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এই দুইটা মিলে তখন একটা এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড এক্সাম্পল হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে একটা OH গ্রুপ একটা ক্লোরাইড গ্রুপ দিয়ে অথবা ক্লোরাইড রেডিক্যাল দিয়ে সাবস্টিটিউট হচ্ছে, সো দ্যাট একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউশন হচ্ছে, সো দ্যাট উই ক্যান কল দিস রিয়াকশন অ্যাজ সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে এখন এই বিক্রিয়াটা কি আসলে 2 ডিগ্রি না 1 ডিগ্রি, বা সরি SN1 না SN2, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো দ্য স্লো স্টেপ 2, এইটা হলো আমাদের স্লো স্টেপ। তাহলে এখানে এই বিক্রিয়াটা মেইনলি 3টা স্টেপে হচ্ছে। প্রথমে কি হচ্ছে, একটা এই প্রোটন ডোনেট করছে অ্যাসিডটা, যেটা খুব দ্রুত, নরমালি যে কোনো রিয়াকশনের সবচেয়ে স্লো যে স্টেপটা থাকবে সেইটাই রেট ডিটারমাইনিং স্টেপ, অর যে আমরা একটা বিক্রিয়া, মনে করো এখানে 3টা স্টেপের কথা বলেছি, এই 3টা স্টেপের একটা স্টেপের সময় লাগলো মনে করো 1 মিলি সেকেন্ড, এই ফার্স্ট সেকেন্ড মানে স্টেপটা এটা হলো 1 মিলি সেকেন্ড, সেকেন্ড স্টেপটা খুব স্লো, তাহলে এই সেকেন্ড স্টেপটা স্লো হওয়ার কারণে এইটা মনে করো সময় লাগলো 5 সেকেন্ড, পরেরটা আবার 1 মিলি সেকেন্ড। তাহলে আলটিমেটলি এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য আমাদের দরকার কত, 5 সেকেন্ড আর 2 মিলি সেকেন্ড। তাহলে আমরা যদি হিসাব করি যে এই রিয়াকশনের রেটটা, এই যে 3টা স্টেপের জন্য রিয়াকশনের রেটটা ওভারঅল কতটা সময় লাগছে, 5 সেকেন্ড 2 মিলি সেকেন্ড, মানে 5.002 সেকেন্ড। তাহলে এই যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আসলে যদি আমরা এই রিয়াকশনের রেটটা এই স্টেপটা ধরে কনসিডার করি, মানে 1 মিলি সেকেন্ড, আলটিমেটলি কিন্তু ওভারঅল ডিসোসিয়েশন টাইমটা অথবা রিয়াকশন টাইমটা হলো 5.002 সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে যদি এই কনসিডার ওভারঅল সময়টা নির্ভর করছে শুধুমাত্র এই স্লো স্টেপের উপরে, এটা খুব ফাস্ট মাত্র 1 মিলি সেকেন্ড, প্রথমটা সেটা 1 মিলি সেকেন্ড, এরকম করে আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কি যে ওভারঅল কতটা সময় লাগছে এই বিক্রিয়াটা হওয়ার জন্য, সময় লাগছে দ্যাট ডিপেন্ডস অন দ্য স্লোয়েস্ট স্টেপ, সবচেয়ে স্লো যে স্টেপটা থাকবে সেই স্টেপের উপরেই রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে, সো দ্যাট we can consider this reaction
The slow step or step 2 is rate determining, and since it involves a change in one molecule only, তাহলে এই মলিকুলটা যেমন ছিল সেটা কি হচ্ছে যে একটা মলিকুল থেকে আরেকটা কার্বনিয়াম আয়ন ফর্ম করছে। তাহলে এই মলিকুলটাকে এইখানে দেখো শুধুমাত্র একটা মলিকুলের উপরে ডিপেন্ড করছে। যদি আমরা SN1 ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আচ্ছা এই কথাটার মানে হলো কি? ইউনিমলিকুলার সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তার মানে যে বিক্রিয়ায় যদি আমরা এই রিঅ্যাকশনটার কথা বলতাম, এই রিঅ্যাকশনটাকে আমরা ইন্ডিভিজুয়ালি বললে rate of this reaction can be determined by the concentration of this and this। তাহলে এইখানে আমরা দুইটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুল পাচ্ছি, তাই না? দুইটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের কনসেন্ট্রেশনের সাথে কিন্তু এই রেটটা ডিপেন্ড করতে পারে। প্রথমটা যেটা বলেছি এখানেও ঠিক একই রকম, যে এই মলিকুল বা এই মলিকুল, এই দুইটা মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে কিন্তু এই রেটটা ডিপেন্ড করতে পারে। যে যদি এই কনসেন্ট্রেশনটা HCl এর কনসেন্ট্রেশনটা খুব লো নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই রিঅ্যাকশন রেটটা খুব স্লো হবে। আবার এই যে অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এর কনসেন্ট্রেশনও যদি খুব কম নেওয়া হয়, দেন উই ক্যান কনসিডার দ্য রিঅ্যাকশন রেট উড বি ভেরি স্লো। তার মানে কি যে এই রিঅ্যাকশনে দুইটা রিঅ্যাক্ট্যান্ট থাকার কারণে দ্য রেট অফ দিস রিঅ্যাকশন ক্যান ডিপেন্ড অন two different molecule concentration of two different molecules. However, for this reaction step 2 এর জন্য কিন্তু আমাদের দুইটা রিঅ্যাক্ট্যান্ট নেই, শুধুমাত্র একটাই মলিকুল। এই একটা মলিকুল যত দ্রুত ডিসোসিয়েট হবে তত দ্রুত আমরা প্রোডাক্ট পাবো, এবং এই রেটটা কিন্তু রিলেটিভলি এই তিনটা স্টেপের মধ্যে সবচেয়ে স্লো, যে কারণে আমরা এই যে রেট অফ দিস রিঅ্যাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ইউনিমলিকুলার, বিকজ এইটা হলো রেট ডিটারমাইনিং স্টেপ, এবং এই রেট ডিটারমাইনিং স্টেপে দেখা যাচ্ছে কি দ্বিতীয় কোনো মলিকুল নেই। সেকেন্ড কোনো মলিকুল না থাকার কারণে শুধুমাত্র একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরেই কিন্তু এই রেটটা ডিপেন্ড করে। therefore we can consider the reaction as SN1, that means নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশনের মলিকুলারিটি, তোমরা মলিকুলারিটি শিখে আসছো, যে সেই মলিকুলারিটিতে কি ছিল, যে যদি কোনো একটা রিঅ্যাকশনের রেট একটা মাত্র কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করে, তাহলে বা তার কনসেন্ট্রেশনের একটা মাত্র কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের সাথে যদি রিলেটেড হয়, দেন উই ক্যান কনসিডার দ্য রেট of this reaction or molecularity of this reaction is unimolecular। যদি দুইটার সাথে সম্পর্কিত থাকে তাহলে বাইমলিকুলার, যদি আরো বেশি থাকে সেক্ষেত্রে আমরা ট্রাইটেট্রা এরকম করে বলতে পারবো। বাট আমরা নরমালি ওই ইউনিমলিকুলার বাইমলিকুলার এই পর্যন্তই থেমে থাকি। যাই হোক, আবার কখনো কখনো সিউডো ইউনিমলিকুলার এরকম হয়ে থাকে, তো সেগুলো আমি এখন আর যাব না, কারণ ওগুলো আমার এই অর্গানিকের চ্যাপ্টার না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই রিঅ্যাকশনটা শুধুমাত্র একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, যে কারণে আমরা বলতে পারি দ্য রেট অফ দিস রিঅ্যাকশন অর দিস রিঅ্যাকশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ ইউনিমলিকুলার রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, তাহলে SN2 mechanism for 1 degree alcohols takes place by 2 steps। তাহলে এখানে দেখলাম কি এটা SN1 mechanism ফলো করে, আর SN2টা দেখো এখানে কিভাবে হয়। the alcohol is protonated by the acid, প্রথমে এটা প্রোটোনেটেড হলো, তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড the alcohol is protonated by the acid, তাহলে এই যে অ্যাসিডটা প্রথমে কি করছে 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রোটোনেটেড করছে, যেটা ফার্স্ট, তারপরে এই যে আয়নটা তৈরি হলো আর এই যে একটা নিউক্লিওফাইল তৈরি হলো। the nucleophile bromide or Br- attacks the carbon holding the oxygen। তাহলে এই যে নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল কি করছে, এই যে আমাদের কি করছে যে কার্বনটাকে অ্যাটাক করছে, এবং
তখন এই বন্ডটা ভেঙে গিয়ে এই ওয়াটারটা রিমুভ হয়ে যাচ্ছে আর এই ব্রোমাইডটা এখানে এসে বসে যাচ্ছে। সো আলটিমেটলি এই হলো আমাদের রিয়াকশন রেট ডিটারমিনিং স্টেপ। এটা খুব দ্রুত আর এটা খুব স্লো। তাহলে স্লো যদি এই রিয়াকশনটা হয় বা এইটা, সেক্ষেত্রে আমরা বলি কি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই রিয়াকশনটা এর রেট ডিপেন্ড করে দুইটা কম্পোনেন্টের উপরে। দুইটা কম্পোনেন্ট কি কি? একটা হলো ব্রোমাইড নিউক্লিওফাইল আর একটা আমাদের এই যে আয়নটা তৈরি হয়েছিল, এই দুইটা আয়নের কনসেন্ট্রেশনের উপরে ভিত্তি করে এই রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে। সো দ্যাট উই ক্যান কনসিডার দিস রিয়াকশন অ্যাজ বাইমলিকুলার। তাহলে বাইমলিকুলার এই রিয়াকশনটা দুইটা স্টেপে হয় এবং দুইটা স্টেপের মধ্যে এই স্টেপটা খুব ফাস্ট হয় আর এই স্টেপটা খুব স্লো হয়, এবং এই স্টেপটা স্লো হওয়ার কারণে এবং এটাকেই আমরা রেট ডিটারমাইনিং স্টেপ বলছি। আর এই রেট ডিটারমাইনিং স্টেপটা দুইটা ডিফারেন্ট কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। সো উই ক্যান কনসিডার দ্য রেট অফ দিস রিয়াকশন, this reaction is bimolecular reaction. So ultimately it is a kind of substitution reaction, nucleophilic substitution, because এই যে আমাদের ব্রোমাইডটা, এই ব্রোমাইডটাই কি করছে, এই যে ব্রোমাইডটা আমাদের এখানে যা বলেছিলাম এই ওএইচটাকে একটা ব্রোমাইড রিপ্লেস করছে, সো দ্যাট অথবা একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে রিপ্লেস করছে, যে কারণে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর সাবস্টিটিউট করছে, একজনের জায়গায় আরেকজন এসে বসে গেছে। সো দ্যাট রিয়াকশন ইজ নোন অ্যাজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তারপরে আমরা বলছি সেটা কি ইউনিমলিকুলার অর বাইমলিকুলার ডিপেন্ডিং অন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপে যদি একটা কম্পোনেন্ট থাকে বা রেট ডিটারমিনিং স্টেপে যদি একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের উপরে ভিত্তি করে রেটটা ডিপেন্ড করে, তাহলে সেই রিয়াকশনকে বলছি আমরা ইউনিমলিকুলার। আর যদি দুইটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড হয়, দেন উই ক্যান কনসিডার দ্য রিয়াকশন ইজ বাইমলিকুলার। ওকে, এখন দ্য রিয়াকশন উইথ ফসফরাস হ্যালাইডস। তাহলে ফসফরাস হ্যালাইডসের সাথে বিক্রিয়া করেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। So alcohols can be converted to alkyl iodides or alkyl halides by reacting them with phosphorus and iodine. তো একটা যদি স্পেসিফিক এক্সাম্পল নেই আয়োডাইড, তাহলে সেক্ষেত্রে আমরা আয়োডিনের সাথে মানে ফসফরাস অ্যান্ড আয়োডিন, তাহলে PI3 ফর্মড ইন C2। আসলে আমাদের দরকার হলো এই যে ফসফরাস হ্যালাইড, ফসফরাস আয়োডাইড দরকার, কিন্তু আমরা এই রিয়াকশনে ফসফরাস আয়োডাইডটা ইমিডিয়েটলি তৈরি করে নিচ্ছি বাই এডিশন অফ আয়োডিন অ্যান্ড ফসফরাস। যে আমরা চাইলে ফসফরাস আয়োডাইড বাইরের থেকে যদি এটা তৈরি করেও দিতাম বা বাইরের থেকে ফসফরাস আয়োডাইড এই কম্পোনেন্টটাও আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু ফ্রেশলি প্রিপেয়ার্ড ফসফরাস আয়োডাইড ইউজ করলে আমরা রিয়াকশনটা ভালো প্রোডাক্ট পাবো। সো দ্যাট আমরা রিয়াকশনের মধ্যে ফসফরাস আয়োডাইড না দিয়ে we are providing iodine and phosphorus, so that at the same time of the reaction the phosphorus triiodide is formed, so that it can react directly with the alcohol to form alkyl iodide and then phosphoric acid. So তাহলে alkyl bromide H3PO3 এই যে তৈরি হচ্ছে, তাহলে এই যে আমাদের আলটিমেট রিয়াকশনটা, তোমরা চাইলে সরাসরি এখানে CH3OH প্লাস PI3 এই রিয়াকশনটাও লিখতে পারো, তাই সেক্ষেত্রে আমরা ওই একই রকম প্রোডাক্ট পাবো। তবে যদি এইটা লেখো সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে আমি যে কথাটা বললাম যে এই যে ফসফরাস আয়োডাইড এইটা আসলে রেখে দিলে, খোলা জায়গায় রেখে দিলে বা কোনো আগে তৈরি করে রেখে দিলে সেক্ষেত্রে ফসফরাস পেন্টা আয়োডাইড ফর্ম করে যেতে পারে, যে কারণে আমাদের ফসফরাস ট্রাইআয়োডাইডটা নাও থাকতে পারে। সো দ্যাট কুড বি, যদি আমরা ফসফরাস এবং আয়োডিন ইমিডিয়েটলি তো রিয়াকশন করে ফসফরাস ট্রাইআয়োডাইড তৈরি করতে পারি, দ্যাট ক্যান বি এ বেটার অপশন। তবে ফসফরাস ট্রাইআয়োডাইড যদি তুমি বাইরের থেকে নাও তাতে যে রিয়াকশন হবে না
দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি, তবে আমি যেহেতু বলেছি যে এই ফসফরাস ট্রাইআয়োডাইড স্পন্টেনিয়াসলি ফসফরাস পেন্টাআয়োডাইড বা PI5 এ কনভার্ট হয়ে যেতে পারে, সো দ্যাট we should not take the phosphorus triiodide which is prepared previously. So আমরা কি করব, ফসফরাস এবং আয়োডিন ইমিডিয়েটলি প্রিপেয়ার করে রিঅ্যাকশনে দেব। আচ্ছা, তাহলে অ্যালকাইল ব্রোমাইডস এন্ড অ্যালকাইল ক্লোরাইডস আর অবটেইনড ফ্রম অ্যালকোহলস when they are reacted upon with PBr3, PCl3 or PCl5। তাহলে আমরা ওই আয়োডাইড, সেটা তো সবাই জানে যে আমরা যদি একবারই বলে দিতাম যে PX3, যে আমরা ফসফরাস হ্যালাইড, ফসফরাস ট্রাই হ্যালাইডের সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালকোহলগুলো কি করে, এই ফসফরাস ব্রোমাইড অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল আয়োডাইড এরকম করে তৈরি করতে পারে। তবে সেক্ষেত্রে আমরা এখানে কি ব্রোমাইড নেব, সেটা তো ব্রোমাইড নিলে ডেফিনেটলি উই ক্যান নট এক্সপেক্ট দ্য আয়োডাইড, ডেফিনেটলি উই নিড টু টেক দ্য ব্রোমাইড টু গেট দ্য অ্যালকাইল ব্রোমাইড। সো এটা আমরা সবাই জানি, তো এইভাবে না দেখলেও চলবে। সো আমরা এখানে বলে দিতে পারি কি যে অ্যালকোহল রিয়াক্টিং উইথ ফসফরাস অ্যান্ড আয়োডিন অর ব্রোমিন অর ক্লোরিন, অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড অর ফসফরাস ট্রাইআয়োডাইড এর সাথে বিক্রিয়া করে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। আচ্ছা, তাহলে এখন মেকানিজমটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে আমরা এই যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করতে পারি বাই রিঅ্যাক্টিং উইথ ফসফরাস ট্রাইহ্যালাইড। তাহলে the ester of the ROPX2 or ROPX are first formed and this subsequently react with the halide ion। আচ্ছা, তাহলে এই দেখো, এই যে আমাদের অ্যালকোহল, তার সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড এটা নেওয়া হয়েছে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে এই অ্যালকোহলটা বিক্রিয়া করে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করছে, যেটা এই যে CH3 ও PCl4। তাহলে এই দুইটা মিলে আমাদের একটা HCl হিসেবে তৈরি করতে পারবে। তাহলে এখানে যা পেলাম, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড এরকম করে যদি নেই, তাহলে এটা কি করছে যে প্রথমে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করছে, সেই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আবার এই যে আমরা নিউক্লিওফাইলটা নিলাম বা নিউক্লিওফাইলটা এখানে তৈরি হয়েছে, সেই নিউক্লিওফাইল কি করবে, এই কার্বনকে আবার অ্যাটাক করবে। এখানে এই যে কার্বন, এই কার্বনকে অ্যাটাক করে তাহলে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, আর এই যে পার্টটা, এই পার্টটা তখন রিমুভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে কি হলো যে এই বন্ডটা ভেঙে গেল, যে এই বন্ডটা এই CH3 ওই একইভাবে কিন্তু আমরা বলেছি যে OH বা কার্বন অক্সিজেন এই বন্ডটা কিন্তু ভাঙাটা এত সহজ না। এটা ভাঙতে গেলে আমাদের কি দরকার, একটা পাওয়ারফুল রিয়েজেন্ট দরকার, যেটা কিনা খুব সহজে এই যে অক্সিজেনকে প্রোটন ডোনেট করতে পারে। তার মানে প্রোটন ডোনেট করে ওইখানে একটা পোলারিটি সৃষ্টি করলো, পোলারিটি সৃষ্টি করলে তখন ওই অক্সিজেন এবং কার্বন, দ্যাট মিন্স এই দেখো, এই যে অক্সিজেন আর কার্বন এই যে বন্ডটা আছে, সেই বন্ডটাকে অনেকটা দুর্বল করে দিবে। দুর্বল করে দিলে তখন আমরা এই বন্ডটা সহজে ভাঙতে পারবো। তো সেই বন্ডটা ভাঙার জন্য কি হচ্ছে, যে আবার একটা নিউক্লিওফাইল এই কার্বনটাকে অ্যাটাক করছে। তখন কার্বনটাকে অ্যাটাক করলে সেই কার্বন কি করছে, নিউক্লিওফাইলটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর এই বন্ডটা ভেঙে এই পুরো পার্টটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ইথাইল ক্লোরাইড এটা যেটা পেলাম, আর এই যে বাকি পার্টটা, তাহলে এই যে 4টা ক্লোরিন ছিল আর এই অক্সিজেন, এইটা মিলে এই ফসফরাস এর সাথে যুক্ত হয়ে OPCl, আর ফাইনালি যে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যা ছিল CH2, তাহলে ক্লোরাইড এটার সাথে যুক্ত হয়ে গেল OPCl4। তাহলে এখানে আর একটা Cl কোথায় গেল, একটা Cl আমাদের কম হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই Clটা এই যে আমাদের একটা H ছিল, তাহলে ফার্দার আর একটা আমাদের এখানে এই তৈরি হয়, নিউক্লিওফাইল তৈরি হয়, অথবা এই H এর সাথে এসে যুক্ত হয়ে একটা ক্লোরাইড এখানে তৈরি হতে পারে, HCl তৈরি হতে পারে। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম কি, যে একটা অ্যালকোহলের সাথে একটা ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস ট্রাইহ্যালাইড
এই বিক্রিয়া করে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করলো এবং সাথে একটা নিউক্লিওফাইল। এই দেখো এই যে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা কি করে ফার্দার এই যে কার্বন, এই কার্বনটাকে অ্যাটাক করে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে CH3 CH2Cl, আর এই যে বন্ডটা দুর্বল হয়ে গেছিল ডিউ টু অ্যাটাক বাই দ্য এই যে এক নিউক্লিওফাইল দিয়ে যেটা তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে এই এর কারণে তখন কি হয়ে গেল, এটা দুর্বল হয়ে গেল, সেটা ভেঙে গেল। সো উই আর গেটিং দ্য অ্যালকাইল হ্যালাইড প্রোডাক্ট। আচ্ছা, রিয়াকশন উইথ থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইডের সাথে রিয়াকশন করলে কিভাবে হবে, এখান থেকেও কিন্তু আমরা ওই অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। তাহলে a useful reagent for converting alcohols to alkyl chloride is thionyl chloride SOCl2। তাহলে useful reagent for converting alcohols to alkyl chloride is thionyl chloride SOCl2। The reaction proceeds through the formation of an intermediate alkyl chlorosulfide। এই যে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে, দেখো এই হলো আমাদের অ্যালকোহল, এই অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড SOCl2, দুইটা ক্লোরিন একটা সালফার একটা অক্সিজেন। তাহলে SOCl2 এই থায়োনিল ক্লোরাইড যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, প্রথমে কি হয়, এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেন এই দুইটা মিলে একটা HCl হিসেবে চলে গেল, HCl গ্যাস হিসেবে, আর বাকি যে কম্পোনেন্টটা সেটা মিলে একটা এডিশন প্রোডাক্ট অথবা একটা আনস্টেবল একটা কম্পাউন্ড তৈরি করলো। এই কম্পাউন্ডটা ফার্দার যদি হিট করা হয়, হুইচ এলিমিনেটস, তারপরে কি হচ্ছে যে অ্যালকাইল ক্লোরোসালফাইড হুইচ এলিমিনেটস সালফার ডাইঅক্সাইড স্পন্টেনিয়াসলি অর আপন হিটিং, যে যদি সামান্য একটু হিট করা হয় দেন এখানে কি হয়, এই যে সালফার অক্সিজেন, তাহলে এই অক্সিজেন সালফার সালফার আর এই অক্সিজেন, তাহলে এই সালফার ডাইঅক্সাইড হিসেবে এটা গ্যাস হিসেবে চলে যায়, আর বাকি যে অংশটা থাকে সেটা অ্যালকাইল ক্লোরাইড, যেটা আমরা পেলাম অ্যালকাইল হ্যালাইড হিসেবে। তাহলে এই যে আমরা রিয়াকশন দেখলাম যে অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড বিক্রিয়া করে প্রথমে কি করছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড এটা পাওয়া গেল, রিমুভ হয়ে গেল, তারপরে এটা ভ্যাপার বা গ্যাস হিসেবে পাচ্ছি, যে কারণে এটা রিমুভ হতে পারছে। তারপরে কি, এইটা খুব আনস্টেবল, এই যে প্রোডাক্টটা পাওয়া গেল এটা খুব আনস্টেবল, এই প্রোডাক্টটা খুব সহজেই বা মানে অটোমেটিক্যালি হতে পারে, অথবা সামান্য একটু হিট করলেই আমরা এখান থেকে সালফার ডাইঅক্সাইড মলিকিউলটা রিমুভ করে দিতে পারি, দেন উই আর গেটিং দ্য অ্যালকাইল ক্লোরাইড প্রোডাক্ট। সো দিস ইজ দ্য রিয়াকশন। আচ্ছা, এখন আমরা একটু রেস্ট নিব 10 মিনিটের। ফর্মেশন অফ অ্যালকাইল নাইট্রেটস, ফর্মেশন অফ অ্যালকাইল নাইট্রেটস অ্যান্ড অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। যে অ্যালকাইল নাইট্রেট এবং অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এটা আমরা কিভাবে ফর্ম করতে পারি, তার জন্য আমরা অ্যালকোহলের সাথে কি কি, এই দেখো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটাকে আমরা এভাবে কেন লিখেছি HONO2, এইটা লেখার একটা কারণ আছে। কারণটা হলো যে এইখানে যে একটা হাইড্রোজেন আছে, এই অ্যালকোহলের একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে নিয়ে আমরা এই OH দিয়ে একটা ওয়াটার তৈরি করব। এটা হলো আমরা সহজে যাতে বোঝাতে পারি যে এইখান থেকে এই নাইট্রিক অ্যাসিড একটা OH দিচ্ছে, এই OH এর সাথে এই হাইড্রোজেন এটা মিলে একটা ওয়ান মলিকুল ওয়াটার তৈরি করছে, আর বাকি যে অংশটা এই অ্যালকোহলের, তাহলে CH3 CH2O NO2, তাহলে ইথাইল নাইট্রেট এই যে অংশটা, তাহলে alcohols must like reaction with HCl react with nitric acid and sulfuric acid when the OH is replaced by NO2 and HSO4। তাহলে এই হলো একটা প্রথম প্রোডাক্ট তৈরি হলো। তাহলে এরপরে কি হবে, যে আমাদের আলটিমেট গোল হলো আমরা তৈরি করব একটা কি, যে এই OH-টা একটা নাইট্রো গ্রুপ অথবা HSO4 এই গ্রুপ দিয়ে সাবস্টিটিউশন হবে। তো এটাও কিন্তু সাবস্টিটিউশন হচ্ছে, যে alcohols must like the reaction with HCl react with nitric acid and sulfuric acid when the OH is replaced by NO2 and HSO4 respectively। তাহলে এই যে ইথাইল অ্যালকোহল আছে এর সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল নাইট্রেট তৈরি করলো ওয়াটার, তারপরে আরেকটা অ্যালকোহল সেটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট। এখন সেকেন্ড মলিকুল, এই যে দুইটা
আছে আর একটা অ্যালকোহল মলিকুলের সাথে এই যে আমাদের প্রোডাক্টটা পাচ্ছি আইদার এইটা অথবা এইটা, তাহলে এইগুলো বিক্রিয়া করে তারপরে কি করে যে দেখো ডাই ইথাইল সালফেট, তাহলে অ্যালকোহল মলিকুল প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট এটা তৈরি করলো, এরপরে কি হলো আর একটা অ্যালকোহল মলিকুলের সাথে বিক্রিয়া করে তখন ইথাইল ডাই ইথাইল সালফেট, এই যে ডাই ইথাইল তারপরে এই যে ডাই ইথাইল আর এই হলো এই সালফেট এটা তৈরি হচ্ছে। তাহলে thus ethyl alcohol reacts with sulfuric acid to form ethyl hydrogen sulfate which reacts with another molecule of alcohol if present in excess। যদি বেশি পরিমাণে থাকে এই অ্যালকোহল মলিকুলটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে ডাই ইথাইল সালফেট তৈরি হয়ে যাবে, আর যদি অল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট যেটা আছে এটাই পাবো অথবা এই যে ইথাইল নাইট্রেট এটা পাবো। আচ্ছা, তাহলে এই যে যদি অ্যালকোহল মলিকুল আমরা সাফিসিয়েন্ট বা এক্সেস পরিমাণে নেই তাহলে আমরা এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট থেকে ডাই ইথাইল হাইড্রোজেন সালফেট পেয়ে যাব। আচ্ছা, এরপরে আছে এই রিঅ্যাকশনটাও কিন্তু আমরা অলরেডি জানি, আমি প্রথমেই লেকচারের শুরুতেই বলেছিলাম ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন আমরা যখন অ্যালকোহলের সিনথেসিস পড়েছিলাম অথবা অ্যালকিনের সিনথেসিসের সময় পড়েছিলাম যে অ্যালকোহলকে যদি ডিহাইড্রেশন করা হয় তাহলে ওয়ান মলিকুল ওয়াটার রিমুভ হয়ে গিয়ে একটা অ্যালকিন মলিকুল তৈরি হয়। ইভেন অ্যালকোহল যখন আমরা করেছিলাম মানে অ্যালকোহলের সিনথেসিস না, এটা তো অ্যালকোহল সিনথেসিস হবে না, এটা হলো আমরা তৈরি করতেছি অ্যালকিনের সিনথেসিস, তাহলে অ্যালকোহলের রিঅ্যাকশনটা এক ধরনের হতে পারে কি যে ডিহাইড্রেশন। এই দেখো একটা অ্যালকোহল মলিকুল, তাহলে এখানে আমাদের হাইড্রোজেনও হতে পারে অথবা অ্যালকাইল গ্রুপও হতে পারে, তাহলে এইচ 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 অথবা অ্যালকাইল গ্রুপ যাই থাকুক না কেন আমাদের উদ্দেশ্য হলো একটা ওএইচ আর সাথে একটা হাইড্রোজেন থাকতে হবে। এই হাইড্রোজেনটা হলো যে আলফা হাইড্রোজেন, তাই না? আলফা হাইড্রোজেন, তাহলে যে কার্বনের সাথে অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড যুক্ত আছে তার নিয়ার বাই কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেই হাইড্রোজেন আর এই যে ওএইচ এই দুইটা মিলে একটা ওয়াটার মলিকুল আমরা রিমুভ করে দিতে পারি। ইন দ্যাট কেস উই ক্যান হ্যাভ a double bond in between these two carbons so that we can get an alkene। দেখো alcohols which possess at least one hydrogen atom on the carbon adjacent to the one holding the OH group, যে কথাটা বলেছি যে যেই কার্বনের সাথে OH গ্রুপটা যুক্ত আছে সেই কার্বনের পাশে যদি আরেকটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে এখানে হাইড্রোজেন থাকলে হতে পারে, তবে যদি এইখানে টারশারি থাকে তিনটাই অ্যালকাইল গ্রুপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ওয়াটার মলিকুল রিমুভ করতে পারবো না। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়াটার মলিকুল রিমুভ না করে আমরা অন্য ধরনের একটা প্রোডাক্ট পাবো, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন দেখো তার মানে এটা হলো একটা অ্যালকোহল যার তার অ্যাডজাসেন্ট কার্বনের সাথে একটা হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে, তাহলে এই অ্যাডজাসেন্ট কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এই যে ওয়াটার রিমুভ হয়ে তাহলে ডিহাইড্রেশন দ্য রিমুভাল অফ ওয়াটার, আমাদের ডায়রিয়া হলে শরীর থেকে পানি বের হয়ে যায় যে কারণে ডায়রিয়াকে আমরা ডিহাইড্রেশনও বলি। তাহলে তখন কি করতে হয়, বেশি করে পানি খেতে বলে বা স্যালাইন খেতে বলে, তো তার মানে কি ইউ হ্যাভ টু ইনটেক লট অফ ওয়াটার। তাহলে শুধু শুধু পানি খেলে হয় না, তখন কি হয় আমাদের শরীরের থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে যাওয়ার কারণে তখন লবণেরও ঘাটতি পড়ে, তো সেই কারণে সল্টি ওয়াটার আমাদের শরীরে দিতে হয়, ইনপুট দিতে হয়। তো সেক্ষেত্রে ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হচ্ছে, আমরা কি করছি ডিহাইড্রেশনটাকে রিকভার করার জন্য ওয়াটার অ্যাড করছি শরীরের মধ্যে ওই সল্টি ওয়াটার, তাহলে সেটা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশনের অপোজিটটা ডিহাইড্রেশন। তাহলে এখানে আমরা কি করছি যে এই যে ডিহাইড্রেশন একটা অ্যালকোহল মলিকুল থেকে এক মলিকুল ওয়াটার রিমুভ করে দিচ্ছি, তার মানে এখান থেকে একটা ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে অ্যালকিন। একটা স্পেসিফিক এক্সাম্পল যদি বলি, ইথাইল অ্যালকোহলকে যদি আমরা 95% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 170 to 180 ডিগ্রি সেলসিয়াসে যদি হিট করি, দেন one molecule of water will be ejected
সেপারেটেড ফ্রম দিস কার্বন, এটা থেকে যে ওএইচটা যাবে আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে সেক্ষেত্রে এটা ইথিন বা ইথিলিন, ইথিন বা ইথিলিন তৈরি হলো আর 1 মলিকুল ওয়াটার। তাহলে এটা হলো প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহলের জন্য আমাদের কনসেন্ট্রেটেড 95% কনসেন্ট্রেটেড দরকার হচ্ছে কিন্তু। তাহলে 95% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 170 টু 180 ডিগ্রি সেলসিয়াস, তার মানে একটু বেশি। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এইটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিহাইড্রেশনের জন্য এত কনসেন্ট্রেটেড, দ্যাট মিন্স এখানে ছিল 95% এবং টেম্পারেচার 170 to 180, রিলেটিভলি হাই টেম্পারেচার অ্যান্ড মোর কনসেন্ট্রেটেড রিয়েজেন্ট দরকার। কিন্তু যখন 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল এটা আমরা নিচ্ছি, তখন কিন্তু আমরা একটু লো কনসেন্ট্রেশনের সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 60% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা অ্যালকিন পেতে পারছি। তাহলে এখানে অ্যালকিন আবার দুই রকমের অ্যালকিন হতে পারে। দেখো যে এখানে এই যে ওএইচটা, এই ওএইচটা কি মানে এক ওএইচ তো অবশ্যই এই কার্বন থেকে যাবে, তাহলে সে বাকি যে হাইড্রোজেনটা, বাকি হাইড্রোজেনটা কি এই কার্বন থেকে যাবে না এই কার্বন থেকে যাবে? তাহলে এই যে কার্বন, এই কার্বনটা আর এই কার্বনটা দুইটা কিন্তু ভিন্ন সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে, যে কারণে আমরা এটাকে আনসিমেট্রিক অ্যালকোহল বলতে পারি, তাই না? এই যে একটা আনসিমেট্রিক, এটার সাথে দুইটা হাইড্রোজেন আছে, এটার সাথে তিনটা হাইড্রোজেন আছে। তাহলে এই যে যদি এখান থেকে যদি একটা হাইড্রোজেন যায় তাহলে ডাবল বন্ডটা এখানে তৈরি হবে, যদি এইখান থেকে হাইড্রোজেন যায় তাহলে ডাবল বন্ডটা এখানে তৈরি হবে। তাহলে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেতে পারি এই সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল থেকে অথবা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। তাহলে একটা হলো 2 বিউটিন, এটা যদি ডাবল বন্ডটা এখানে হয়, আর যদি 1 পজিশন থেকে যায় মানে এই জায়গায় যদি ডাবল বন্ড হয় তাহলে সেটাকে আমরা বলি 1 বিউটিন। তাহলে এই যে দুইটাই কিন্তু ওয়াটার তৈরি হবে, এখানে ওয়াটার এখানে ওয়াটার, এখানে ওয়াটারটা দেওয়া হয়নি এনিওয়ে। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কম টেম্পারেচার এবং লেস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? ইভেন আরো লো কনসেন্ট্রেটেড সলিউশন ব্যবহার করতে পারি এবং টেম্পারেচার আরো কম। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 80 to 90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে আমরা আইসোবিউটিন পাচ্ছি। তাহলে এখন দেখো এইখানে এইখানে কি হচ্ছে, এই যে CH3 CH3 CH3, তাহলে এই যে অবস্থা, তাহলে এখান থেকে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন ওএইচটা চলে যাচ্ছে, বাকি যে এই কার্বন থেকে, তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন আছে, তাই না? তিনটা হাইড্রোজেন আছে, তাহলে তিনটা হাইড্রোজেন না আমাদের এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে। তাহলে তোমরা আলটিমেটলি একটা জিনিস এখান থেকে চিন্তা করো যে আমরা এই রিঅ্যাকশনের শুরুতে বলেছিলাম যে যদি এই কার্বনের সাথে অ্যাডজাসেন্ট কার্বনের সাথে মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, তাহলে আমরা 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ করে রিঅ্যাকশনটা অ্যালকিন প্রোডাক্ট পেতে পারি। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে যে এখানে তিনটা হাইড্রোজেন থাকতে পারে সর্বোচ্চ? আমরা এখানে তিনটা হাইড্রোজেন দেখাইনি, এখানে একটা অ্যালকাইল দেখাইছি, একটা অ্যালকাইল দেখাইছি। তাহলে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে একটা অ্যালকিন পাবো বাই রিমুভাল অফ 1 মলিকুল অফ ওয়াটার। টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো তো কি অবস্থা। টারশিয়ারি অ্যালকোহল, এই যে এই অ্যালকোহলের জন্য এই হলো আমাদের OH গ্রুপ, তাহলে এই কার্বন এর অ্যাডজাসেন্ট কার্বন হলো এইটা অথবা এইটা। তাহলে দেখো এই অ্যাডজাসেন্ট কার্বনে এর সাথে তিনটা হাইড্রোজেন আছে, এর সাথে তিনটা হাইড্রোজেন আছে, এর সাথে তিনটা হাইড্রোজেন আছে। আমাদের একটা মাত্র হাইড্রোজেন থাকলেই কিন্তু রিঅ্যাকশনটা হওয়া সম্ভব, কিন্তু এখানে আমরা ওই সিমিলার হাইড্রোজেন পাচ্ছি কয়টা? 3 3 9টা হাইড্রোজেন আছে। তাহলে তোমরা সহজেই চিন্তা করতে পারো যে এখানে আমাদের একটা মাত্র হাইড্রোজেন দরকার, সেই একটা হাইড্রোজেন দেওয়ার মতো হাইড্রোজেন আছে 9টা, সো দ্যাট উই ক্যান গেট ভেরি ফাস্ট রিঅ্যাকশন। যে একটা হাইড্রোজেন দেওয়ার জন্য কম্পিট করতেছে 9টা হাইড্রোজেন, তাহলে সেই রিঅ্যাকশনটা কি দ্রুত হবে? তো দ্রুত হলে সেক্ষেত্রে আমরা কি লো কনসেন্ট্রেটেড
সাবস্টেন্স ইউজ করেও কিন্তু প্রোডাক্টটা পেতে পারি। 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো কেন আমাদের একটু বেশি হিট লাগছে বা বেশি টেম্পারেচার লাগছে কম্পেয়ার টু 3 ডিগ্রি। দেখো এই যে হলো আমাদের 2 ডিগ্রি, তাহলে এই যে কার্বন আছে এই কার্বনের সাথে এই কার্বনে তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে বা ওএইচ আছে, তাহলে এই যে ওএইচ এর সাথে অ্যাডজাসেন্ট হাইড্রোজেন আছে কয়টা, এর এখানে কার্বন আছে তাই না, এইটা আছে আর এইটা আছে, তাহলে এখানে এখানে আছে 2টা হাইড্রোজেন, এখানে আছে 3টা হাইড্রোজেন, তাহলে এখানে আছে 5টা হাইড্রোজেন। তাহলে এই 5টা হাইড্রোজেন কম্পিট করতেছে টু প্রোভাইড 1 হাইড্রোজেন উইথ দিস ওএইচ। তাহলে এই ওএইচ এর সাথে যুক্ত হওয়ার জন্য 5টা হাইড্রোজেন একটা হাইড্রোজেন ডোনেট করার জন্য ফাইট করতেছে। তাহলে খুব সহজে এটা দিতে পারবে, কিন্তু 1 ডিগ্রির জন্য মাত্র একটা হাইড্রোজেন, তাহলে এখানে আর কোনো নাই। তাহলে এখানে 1 ডিগ্রির জন্য এটা বলছি যে তাহলে একটা মাত্র যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই একটাই মাত্র পসিবল আছে, যে কারণে রেট অফ দিস রিঅ্যাকশন উইল বি লেস কম্পেয়ার টু। সো আমাদের কি করতে হচ্ছে, হাই কনসেন্ট্রেটেড কম্পোনেন্ট অথবা হাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অর রিঅ্যাক্ট্যান্ট সাথে হাই টেম্পারেচার দিয়ে এই মলিকিউলগুলো এটার সাথে রিঅ্যাকশন করছে। আর যেখানে বেশি পরিমাণ হাইড্রোজেন আছে যে কারণে ওই হাইড্রোজেনগুলো কম্পিট করে খুব সহজেই একটা হাইড্রোজেন ডোনেট করতে পারছে, সো দ্যাট দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন ফর দিস টারশিয়ারি অ্যালকোহল ইজ ইভেন হায়ার কম্পেয়ার টু দ্য সেকেন্ডারি অর প্রাইমারি। আচ্ছা, as clear from the sulfuric acid concentration and temperature required in the above reaction, 3 degree alcohols dehydrate more readily than 2 degree and 2 degree alcohols dehydrate more readily than 1 degree alcohols. Furthermore, whenever it is possible for more than one alkene to form, the principal product is the more substituted alkene at the carbon-carbon double bond system. This is illustrated above by the example of the dehydration of secondary butyl alcohol, which forms predominantly 2 butene rather than 1 butene. তাহলে এইখানে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেয়েছি, দুই ধরনের অ্যালকিন পেয়েছি, কারণ আমি বলেছিলাম যদি হাইড্রোজেনটা এই কার্বন থেকে যায় তাহলে ডাবল বন্ডটা এখানে হবে, আবার যদি হাইড্রোজেন হাইড্রোজেনটা এখান থেকে যায় তাহলে ডাবল বন্ডটা এখানে হবে। তাহলে কোন প্রোডাক্টটা আমরা বেশি পাবো বা প্রায়োরিটিটা কোনটার হবে, তো প্রায়োরিটি হবে যেটা মোর সাবস্টিটিউটেড। তাহলে এইখানে দেখো এই যে 1 ডিগ্রি যে অ্যালকিনটা তৈরি হচ্ছে এইটা, তাই এইটার জন্য মোর সাবস্টিটিউশন হচ্ছে না, সাবস্টিটিউশন কোনটা, এইটার জন্য মোর সাবস্টিটিউশন পাওয়া যাচ্ছে 2, তাহলে 2 বিউটেনের জন্য তাহলে এই যে এই পজিশনে তাহলে এইটা একটা, তাহলে এই 2 পজিশনটা বা এই ধরনের অ্যালকিনটা মোর প্রায়োরিটি পাবে কম্পেয়ার টু 1 বিউটিন বা এই পজিশনে ডাবল বন্ডটা, সো দ্যাট এই কার্বন থেকে হাইড্রোজেনটা লেস প্রিফারেন্সিয়ালি রিমুভ হবে আর এখান থেকে বেশি প্রিফারেন্সিয়ালি রিমুভ হবে। আচ্ছা, তাহলে এখন মেকানিজমটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। যে আসলে বললাম যে অ্যালকোহল ফর্ম করতেছে, যে ডিহাইড্রেশনটা কিভাবে হচ্ছে, একটা অ্যালকোহল মলিকুল থেকে একটা সালফিউরিক অ্যাসিড কি করছে, 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ করে দিচ্ছে, সো দ্যাট উই ক্যান গেট এ অ্যালকিন। The mechanism of dehydration of alcohol follows the following pathway, which is illustrated by taking example of ethyl alcohol. তাহলে এই ইথাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথমে কি করছে, আমরা আগেও বলেছিলাম যে এই বন্ডটা কিন্তু ভাঙাটা এত সহজ না, তাহলে ভাঙতে গেলে কি করতে হবে, আমাদেরকে প্রোটন ডোনেট করতে হবে উইথ স্ট্রং অ্যাসিড। যে স্ট্রং অ্যাসিড যেগুলো আমাদের ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড এইরকম কোনো একটা পাওয়ারফুল অ্যাসিড দিয়ে একটা প্রোটন ডোনেট করে এই অক্সিজেনটার সাথে একটা পোলারিটি তৈরি করতে হবে, যখন এই যে এই কার্বন আর অক্সিজেন এই বন্ডটা তখন অনেক দুর্বল হয়ে যাবে, যখন আমরা এটাকে সহজে ভাঙতে পারবো। সো এখানে কি করছে, সালফিউরিক অ্যাসিড প্রোটনেটস দ্য ওএইচ অফ অ্যালকোহল, তাহলে এই অ্যালকোহলকে একটা প্রোটন ডোনেট করে সালফিউরিক অ্যাসিড তখন একটা H+ তৈরি করছে, আর এইখানে তৈরি হচ্ছে কি, আর বাকিটা এই যে সালফিউরিক অ্যাসিডের বাকি যে পার্টটা HSO4, দেখো HS অক্সিজেন আর এই যে আর 3টা অক্সিজেন, তাহলে HSO4 এটা কিন্তু তৈরি হলো। তাই সেক্ষেত্রে এই হলো প্রথমে প্রোটোনেটেড প্রোডাক্ট তৈরি হলো। তাহলে এই প্রোটোনেটেড প্রোডাক্টটা কি হবে, এর পরবর্তীতে এ ওয়াটার মলিকুল ইজ এলিমিনেটেড
টু গিভ এ স্টেবল কার্বনিয়াম আয়ন। তাহলে এখন এই যে ওয়াটার মলিকুলটা এইটা তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে তখন এইখানে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে আর এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে গিয়ে তাহলে এখানে ইলেকট্রন এসে যুক্ত হলো। তাহলে বাকি যে অংশটা তাহলে এই যে CH2 ছিল CH3 CH2 তাহলে এইটা এখানে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে আর বাকি যে ওয়াটার মলিকুলটা সেটা রিমুভ হয়ে গেল। ফার্দার এখন কি হবে, ফার্দার যখন a proton is removed from the carbonium ion to yield a more stable alkene। তাহলে এখন এই যে আমরা কার্বনিয়াম আয়ন পেয়েছি, এই কার্বনিয়াম আয়নটা একটা রেজোন্যান্স স্ট্রাকচারের মাধ্যমে, আসলে এখানে রেজোন্যান্স স্ট্রাকচারটা তো দেখানো হয়নি, তো এই যে স্ট্রাকচার ইন্টারমলিকুলার প্রোটন ট্রান্সফার, সো তাহলে না ইন্টার না, এটা ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফারের মাধ্যমে তখন কি হচ্ছে, এই যে এখান থেকে এই একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যাচ্ছে, তখন এই যে ডিউমিটা তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের যে HSO4 পার্টটা ছিল সেটা একটা নিউক্লিওফাইল, সোজা কথায় বলি ওই নিউক্লিওফাইলটা কি করছে, এই একটা প্রোটনকে নিয়ে একটা সালফিউরিক অ্যাসিড মলিকুল ফর্ম করছে। সো আলটিমেটলি কি হলো যে ওয়ান মলিকুল সালফিউরিক অ্যাসিড একটা ইসের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ওয়ান মলিকুল ওয়াটারকে রিমুভ করে দিল। সো ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা একটা অ্যালকিন পাচ্ছি। এ প্রোটন ইজ রিমুভড ফ্রম দ্য কার্বনিয়াম আয়ন টু yield a more stable alkene। তাহলে এই যে কার্বনিয়াম আয়ন থেকে একটা প্রোটন রিমুভ হয়ে যাচ্ছে বাই দ্য অ্যাটাক অফ দিস HSO4 নিউক্লিওফাইল। তাহলে হাইড্রোজেন সালফেট আয়ন, এই হাইড্রোজেন সালফেট আয়ন কি করছে, ওই একটা প্রোটনকে নিয়ে নিলে সেক্ষেত্রে এই যে বন্ডটা ছিল সেই বন্ডটা তখন কি হবে, এখানে অলরেডি একটা বন্ডের ঘাটতি আছে, এইখানেও একটা তখন ঘাটতি সৃষ্টি হবে, তখন এই দুইটা কার্বন পরস্পরের সাথে একটা ডাবল বন্ড ফর্ম করবে, সো দ্যাট উই ক্যান গেট এ কার্বন কার্বন ডাবল বন্ড, সো উই ক্যান হ্যাভ দ্য অ্যালকিন। Okay, the ease of formation of alkene depends on the stability of the carbonium ion produced in step 2। তাহলে এই যে স্টেপ 2 তে আমরা কার্বনিয়াম আয়ন ফর্ম করছি, সেই কার্বনিয়াম আয়নটার যার যত বেশি স্টেবিলিটি সে তত দ্রুত বিক্রিয়াটা দেবে। তাহলে আমরা দেখেছি যে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটিটা আগের স্লাইডে দেখিয়েছি যে কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, মানে সবচেয়ে বেশি কোনটা 3 ডিগ্রি। The ease of formation of alkene depends on the stability of the carbonium ion produced in step 2। Since we know that the stability of carbonium ion is 3 degree greater than, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, 2 ডিগ্রি তারপরে 1 ডিগ্রি। তাহলে এই যে রিঅ্যাকশনগুলো, তাহলে আমরা এখানে নট রিঅ্যাকশন, এই যে কার্বনিয়াম আয়নগুলো তার স্টেবিলিটির উপরে বেস করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দ্রুত পাবো, কোনটা কত দ্রুত বিক্রিয়া দেবে। The ease of dehydration of alcohols also follows the same order. That is why a secondary butyl, ওকে এখানে লেখাটা কেমন হয়ে গেল, secondary butyl alcohol gives 2 butene rather than 1 butene। তাহলে একইভাবে তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি সবচেয়ে বেশি বা সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ইথার ফরমেশন, এটা আরেকটা, if the dehydration of an alcohol with sulfuric acid is carried in the presence of excess alcohol at lower temperature, যে এই অ্যালকোহলকে যদি আমরা if dehydration of an alcohol with sulfuric acid is carried in the presence of excess alcohol, যদি আমাদের অনেক বেশি পরিমাণে অ্যালকোহল থাকে এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে at 130 ডিগ্রি সেলসিয়াস, so alcohol at lower temperature the product is a dialkyl ether। তাহলে এই দেখো একটা অ্যালকাইল একটা অ্যালকাইল, তাহলে 2 মলিকুল অ্যালকোহল থেকে 1 মলিকুল ওয়াটার যদি রিমুভ করে দাও তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটাই হলো ডাই ইথাইল ইথার, অথবা যে কোনো একটা ইথার আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা দুইটা ভিন্ন ওয়াটার মলিকুল অ্যালকোহল মলিকুল যদি নেই, একটা মেথানল একটা ইথানল এরকম যদি নিতাম তাহলে সেক্ষেত্রে আমরা মিথাইল ইথাইল ইথার এরকম পেতাম, অথবা এখানে যেহেতু দুইটা একই মলিকুল নেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে এক্সেস। তাহলে আমরা যদি ভিন্ন অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন তোমরা পড়ছো,
এবং আজকে আমি এখানে দেখাবো যে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন। সেখানে কি যে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনে কি হয়, একটা অ্যালকোহল একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মলিকুল ওয়াটার রিমুভ করে দেয়, একটা অ্যাস্টার তৈরি হয়। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যদি 2 মলিকুল অ্যালকোহল বা এক্সেস পরিমাণে অ্যালকোহলের কে যদি সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে 130 ডিগ্রি সেলসিয়াসে রিঅ্যাকশন করতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 1 মলিকুল ওয়াটার রিমুভ হয়ে একটা ইথার বা ডাই ইথাইল ইথার এরকম প্রোডাক্ট তৈরি করে। হেয়ার 2 molecules of alcohol eliminate 1 molecule of water। তাহলে 2 মলিকুল অ্যালকোহল থেকে আমরা 1 মলিকুল ওয়াটার রিমুভ করে একটা প্রোডাক্ট পাচ্ছি, যেটার নাম ইথাইল ডাই ইথাইল ইথার। তাহলে এখানে যদি আমরা ভিন্ন ধরনের 2 মলিকুল অ্যালকোহল নিতাম, একটা মেথানল একটা এথানল, অথবা একটা প্রোপানল একটা ইথানল, এরকম করে, সেক্ষেত্রে এই পাশে দুইটার ভিন্ন ভিন্ন গ্রুপ, এখানে যেমন ডাই ইথাইল ইথার পেয়েছি, সেক্ষেত্রে আমরা ভিন্ন ডিফারেন্ট গ্রুপ